কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স টিভি। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের অনুপম অনলাইন। শীতের পারদ যত নামছে, রাজনীতির পারদ এ রাজ্যে ততটাই চড়ছে। গত কয়েকদিন ধরে রাজনীতির চাপানোতরে আমাদের রাজ্য রীতিমতো সরগরম হয়ে উঠেছে। প্রশ্ন হচ্ছে, রাজনীতির চাপানোতর চলবে, কিন্তু আমাদের রাজ্যে যে রাজনীতির চেহারাটা আমরা দেখছি তাতে নীতির বালাই আদৌ আছে কি? রাজনীতি যদি নীতিশূন্য হয়ে পড়ে তবে সমাজ এবং দেশের পক্ষে তা অত্যন্ত বিপজ্জনক, একথা আমরা সকলেই জানি। কিন্তু যে রাজনীতির চর্চায় আমরা মশগুল হয়ে পড়ছি, যে রাজনীতি আমাদের দেখতে হচ্ছে, সেই রাজনীতিতে সত্যি নীতি আছে কি? অন্তত এই রাজ্যের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা কিন্তু এখন অনেক বেশি প্রাসঙ্গিক। প্রতিদিন এ দল থেকে ও দলে যাচ্ছে এবং কথার তীরে বিদ্ধ করবার চেষ্টা করছেন এক দল আর এক দলকে, কিন্তু তার মাঝে নীতিটা কোথায়? আমরা অন্তত এই নীতির খোঁজটা করবার জন্যই আজকে আমাদের সাম্প্রতিক সময়ের রাজনীতির উপরে একটু আলোকপাত করবার প্রয়াস করব। বারবার আমরা বলে থাকি যে আমরা আলোচনার টেবিলে এমন করে আলোচনাটা নিয়ে আসতে চাই যাতে একটু অন্যরকম সুর ধরা পড়ে। প্রচলিত ধারা যে রাজনৈতিক বিশ্লেষণ, পর্যালোচনা, তর্ক বিতর্ক, সেগুলোর বাইরে একটু অন্য রকম দৃষ্টিভঙ্গিতে গোটা বিষয়টাকে দেখবার প্রয়াস বা চেষ্টা আমাদের বরাবরই থেকেছে। সেই লক্ষ্যেই আমরা নীতিহীন রাজনীতির এই আলোচনায় আজ আমাদের সাম্প্রতিক রাজ্যের পরিস্থিতিটাকে একটু নেড়ে চেড়ে দেখবার প্রয়াস করব। এই মুহূর্তে আলোচনার জন্য যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসুন তাদের সকলের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, রয়েছেন কংগ্রেস নেতা জয়ন্ত দাস। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমেই আসব রূপম বাবুর কাছে। রূপম বাবু দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, সেই সূত্রেই তার কাছে এই প্রশ্নটা আমি রাখতেই পারি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যের রাজনীতি যে গতিতে আবর্তিত হচ্ছে, সেখানে নীতির কি আদৌ কোনো বালাই আছে? এই নীতিহীনতা সাধারণ মানুষের কাছে কিভাবে এতটা গ্রহণযোগ্য বা এতটা স্বাভাবিক হয়ে উঠল, আমার মনে হয় সেই বিষয়েও আমাদের একটু আলোকপাত করবার দরকার আছে। রূপম বাবু। হ্যাঁ, আসলে আমরা যদি সাম্প্রতিক রাজনীতির দিকে তাকাই তাহলে দেখতে পাবো সবাই নিজের দলের কথা বলছে, অর্থাৎ তার নিজের দলটি কত ভালো, অন্য দলটি কত খারাপ। এবং এক্ষেত্রে সমস্যা হচ্ছে, হয়তো যিনি বলছেন তিনি আগে হয়তো কদিন আগেও হয়তো ওই দলটিই করে এসছেন, আজকে কিন্তু সেই দলের বিরুদ্ধেই তিনি কথা বলছেন। যেমন আজকে দেখলাম, একটু নাম করেই বলি, শুভেন্দুবাবুর আজকে যে রোড শো, সেই রোড শোতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন, তাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে, তাতে দেখা যাচ্ছে উনি বিজেপিকে বলছেন ভারতীয় জঞ্জাল পার্টি এবং বিজেপি হাটাও দেশ বাঁচাও, এই স্লোগান তিনি নিজে দিচ্ছেন। তো সেই ভিডিওটা পাঠিয়ে বলেছেন, তো আজকে আপনি কি বলবেন? উনি অবলীলাক্রমে বলছেন, হ্যাঁ ওটা বলেছিলাম, তখন ওটাই ঠিক ছিল, আজকে ওটা ঠিক নয়, আজকে এটা ঠিক। একদম তারা রাজনৈতিক রূপমবাবু এইভাবে বলছেন যে আমি তাকে বললাম যে আমি যখন যে দলটা করি বা যেটা করি খুব নিষ্ঠার সঙ্গে করি, অর্থাৎ যখন তৃণমূলটা করেছি তৃণমূলের পক্ষে বলেছি এবং বিজেপির বিপক্ষে বলেছি, এখন যেহেতু আমি বিজেপিতে আছি তাই আমি আমার স্লোগান এখন পাল্টে গেছে এবং তারপরে উনি ওনার স্লোগান দিতে শুরু করেছেন। একদমই হ্যাঁ, তার মানে হচ্ছে দলের প্রতি নিষ্ঠা, মানুষের প্রতি, বক্তব্যের প্রতি, বিশ্বাসের প্রতি, বিশ্লেষণের প্রতি কোনো নিষ্ঠার প্রয়োজন নেই। আজকে আমি একরকম বক্তব্য রাখছি, একরকম যুক্তি দিচ্ছি, একভাবে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করছি, পরে কিন্তু আমি সেই ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবৃতি সবটাই আমি পাল্টে দিচ্ছি। তাহলে এটা একমাত্র সম্ভব যতক্ষণ নীতিগত অবস্থা না থাকে।
এটা শুভেন্দু অধিকারী আমি একটা উদাহরণ হিসেবে একদমই, বলছি। আমরা এই রাজ্যের শাসক ঘটনাটা দলের সবারই, ক্ষেত্রেও তো জানি, একদম রাজ্য শাসক দল যা করেছে হ্যাঁ একদম, একটার পর রাজ্য একটা শাসক দলও তারা তাই। যেভাবে ভাঙিয়েছে, আজকে তারা উল্টো কথা বলছেন। হ্যাঁ, আসলে তো বুমেরাং হয়ে গেছে যেমন গোটা বিষয়টা। এবং এক সময় যে গণতন্ত্রের কথা বলা হতো, যে পুলিশি আচরণের কথা বলা হতো, পুলিশি বাড়াবাড়ির কথা বলা হতো, সেই দোষী পুলিশ, নন্দীগ্রামের ঘটনায় সত্যজিৎ ব্যানার্জি যারা বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তাকে তৃণমূল সাদরে দলে নিয়ে নিচ্ছেন। শোনা যাচ্ছে লক্ষণ সেটাও জয়েন করলো বলে। বা আমরা দেখেছি ওই সময় জ্ঞানবর সিং, হ্যাঁ, রেজানুর কাণ্ডে ইত্যাদিতে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা একে একে মুখ্যমন্ত্রীর খুব কাছে চলে এসেছেন। ফলে আমরা বুঝতে পারছি না যে দোষী পুলিশ অফিসারদের কথা বলা হতো সেই বাম আমল থেকে চলছে। সিদ্ধার্থ শঙ্কর রায় ৭২-৭৭ সালে ছিল, যার বিরুদ্ধে অসংখ্য খুনের অভিযোগ ছিল, যার বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষিকা অর্চনা গুহকে মেরে পঙ্গু করে দেওয়ার অভিযোগ ছিল, সেই রুনু গুহ নিয়োগীকে জ্যোতিবাবু, হ্যাঁ, রুনু গুহ নিয়োগীকে জ্যোতিবাবু প্রমোশন দিলেন এবং শুধু তিনি ইন্সপেক্টর থেকে ডেপুটি কমিশনার হয়ে গেলেন। এবং জ্যোতিবাবুকে এই ব্যাপারে একটা মহাকরণে প্রশ্ন করা হয়েছিল যে রুনু কি করে প্রমোশন পাচ্ছে, জ্যোতিবাবু উত্তরে বললেন রুনু খুব ভালো ডাকাত ধরে, অর্থাৎ বাকিটা সব ছেড়ে দিন, ডাকাত ধরে। এবং বেঙ্গল পুলিশ রেগুলেশন অনুযায়ী একজন পুলিশের বিরুদ্ধে যদি ক্রিমিনাল কেস চলে, তাহলে কিন্তু তাকে সাসপেন্ড করতে হয় যাতে তিনি তার ক্ষমতার অপব্যবহার করতে না পারেন। রুনুর ক্ষেত্রে এই জাতীয় ক্রিমিনাল কেস হাইকোর্টে চলেছে, তা সত্ত্বেও কিন্তু রুনি বহাল তবিয়াতে তিনি পুলিশের কাজ করে গেছেন। ফলে তার দলে জায়গা দিচ্ছেন। অতীতে আমরা এটা দেখেছি, বাম আমলেও দেখেছি, তৃণমূল আমলেও দেখছি, এবং এবার বিজেপি যেভাবে দল বদল হচ্ছে, এবং সেখানেও আমি বলছি হিন্দুস্তান মোটর কারখানা, আপনি জানেন এই কারখানার লাগোয়া প্রায় 150 একরের মতো জলাভূমি ছিল। সেই জলাভূমি 2006-এ বামফ্রন্ট সরকার সেই জলাটাকে জলের দরেই বিক্রি করে দিয়েছিল, মালিকানা সত্ত্ব দিয়েছিল বিড়লাদের। এবং সেই জলাভূমি ভরাট করা বেআইনি, আপনারা জানেন, কোনোভাবেই শহরাঞ্চলে বা মফস্বলে ভাবে জলাভূমি ভরাট করা যায় না। সুপ্রিম কোর্টের আইন আছে, মৎস্য দপ্তরের আইন আছে, এবং জলাভূমি ভরাট করতে গেলে যতটা ভরাট করবে, যদি পারমিশন নিয়ে ভরাট করে, আবার সেই পরিমাণ জলা তাকে খুলে দিতে হবে। তো এই সমস্ত আইনের তোয়াক্কা না করে জলাভূমি ভরাট করে সেখানে বড় ধরনের আবাসন তৈরি হচ্ছে। আচ্ছা, এবং সেই আবাসন তৈরির যিনি মূল হোতা, তিনি এখন পঞ্চায়েত সমিতিতে আছে, একটি প্রধান, একটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান, তিনি নাকি আগামী 14 তারিখে দলবল নিয়ে বিজেপিতে যোগ দেবেন। রূপম বাবু, মজার ব্যাপার হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একসময় জলাভূমি ভরাট বিরুদ্ধে সোচ্চার ছিল, ক্ষমতায় এসে তারা সেই জলাভূমি ভরাট করাটা দেখে মানে চোখ বুজে রয়েছে। এবং জমি ভরাট করাটা গত 10 বছরে বিভিন্ন জায়গাতে, আমরা যারা সাংবাদিকতা করি তাদের চোখে মানে চোখ সওয়া হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে এটা একটা শিল্প, মানে জলাজমি ভরাট করে যে প্রমোটারি চলছে, সে তো রীতিমতো শিল্পের পর্যায়ে উঠেছে। সেই শিল্প ছাড়া এই রাজ্যে বোধহয় আর শিল্পও নেই। এবং যিনি এই মুহূর্তে যিনি এই জলাভূমি ভরাটের বড় হোতা, এটা বিজেপি নেতারাও স্বীকার করেছেন যে ওর হাত দিয়ে জলাভূমি ভরাট হচ্ছে, তিনি নিজে আবার 14 তারিখে দলবল নিয়ে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। ফলে যেটা নৈতিকতার কোনো জায়গা কিন্তু রাজনীতিতে সাধারণ মানুষ খুঁজে পাচ্ছে না। আসবো আপনার কাছে, আবারও আসবো, একটু রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব। রাজাগোপাল বাবু, আপনি গোটা বিষয়টা, এই গোটা বিষয়টা, সামাজিক যে প্রেক্ষিত, রাজনীতির যে নীতিহীনতা, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মানে অ্যালবার্ট কামুজের একটা কথা মনে পড়ে। কামুজ বলছে যে মানুষটার কোনো নীতি নেই, সে জঙ্গলে থাকার যোগ্য, মানে সভ্য সমাজে তার থাকার কথা। এখনো আমাদের যারা সুশীল সমাজে বহু মানুষ আছেন যারা নীতির জন্যই অনেক কিছু করেননি, এটা করেছে, এমনকি পুলিশও আছে, এবং অন্য সর্বত্রই রয়ে গেছে, ঘৃণিত প্রফেশন গুলো তো রয়েছে, এটাই করতে চাইছে। আমাদের রাজনীতি যেটা সবচেয়ে দুঃখের বিষয়, কেননা পাওয়ার তো কারাপ্ট, মানে ক্ষমতা থাকলেই মানুষ এটা ধরে রাখতে চায়। মানে ক্ষমতার এতই আনন্দ, এতই তার প্রাপ্তি যে মানুষ একবার ক্ষমতা এসছে, সে একদিনের রাজা কেউ হতে চায় না, সে আজীবনের রাজা হতে চায়।
মানে পার্মানেন্ট সেটেলমেন্ট, জমিদার মানে আমি পার্মানেন্ট সেটেল, এইটা বাসনা তার থাকে, সে কমিউনিস্ট হোক আর যেই হোক, এই একটা অদ্ভুত ব্যাপার রয়ে গেছে। তার ফলেই কিন্তু মানে আমরা যেটা দেখছি রাজনৈতিক দলগুলোর এত যে অবক্ষয় রয়ে গেছে, আমরা সবাই নিন্দে করছি, আজকে চারজনই আছি, আমি সবার পরিচয় ঠিক মতন জানি না। আমার মনে হয় আমরা সবাই যেহেতু সুশীল সমাজ থেকে আমরা এসেছি, আমরা সবাই মনে প্রাণে এই তথাকথিত রাজনীতিতে ঢুকি না, কিন্তু আবার তাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা আমাদের করতে হয়। তার ফলে তারা যে প্রচারটা পান, আমরা বলছি এই লোকটা দুর্নীতি করায়, কিন্তু তাকে নিয়ে আমাদের যে এত প্রচার ঘটে থাকে সব ধরনের মিডিয়া, চায়ের দোকান, বাড়িতে, তার ফলে তিনি তো মানে আলোড়ন পুড়িয়ে ফেলছেন আমাদের বোকামির জন্যই হোক বা যে কোনো কারণে। তার ফলে আপনি যখন বলছেন যে রাজনীতিতে নীতিহীনতা, এবং রাজনীতিতে আমার মনে হয় যে নীতি শব্দটা আপনি যেটা হয়তো বলতে চাইছেন, নাকি সত্যির প্রয়োজন আছে এই রাজনীতিতে? পলিটিক্স অ্যান্ড এথিক্স আর দে অনেক সিনোনিমাস টার্ম ইন দিস কান্ট্রি অর টোটালি অপোজিট। মানে রাজনীতি সেই নীতি, যে নীতি আমি অ্যালবার্ট কামুসকে কোট করেছি ওটাতে, সেই জিনিসটা বোধ হয় থাকতে চায় না। কেননা আমি ক্ষমতাটা দখল করব এবং তারপরে দখল করে সেটাকে বহুদিন আমি করায়ত্ত করে রাখবো, এই যদি লক্ষ্য হয় তাহলে তো আপনি নীতি পারবেন না। নীতি ধরে থাকলে আপনার তো উচ্চ শিখরে যাওয়া যাবে না। সুতরাং তো আপনার লক্ষ্যটাই হচ্ছে আপনার ভ্রষ্ট। যে লক্ষ্যটা হচ্ছে আপনি উচ্চ শিখরে উঠবেন, যোগ্যতা আছে কি না আছে তার বিচার না করে আপনি যখন ওপরে উঠতে চাইছেন, তখন নীতি আপনাকে সবসময় পথ বলে না। মহাত্মা গান্ধী বলতেন যে I have to have my ends honest and means honest, মানে আমার শুধু লক্ষ্যই অনেস্ট হলে চলবে না, আমার যেভাবে যাচ্ছি। মার্ক্সবাদীদের সঙ্গে এখানেই পার্থক্য। মার্ক্সবাদী বলতে আমার লক্ষ্য ঠিক থাকলেই হতো, আমি কিভাবে যাচ্ছি সে নিয়ে সত্যের পথ না হলেও চলবে। সুতরাং এই যে ব্যাপারটা আমাদের মধ্যে এসে গেছে যে আমি লক্ষ্য আমার সঠিক হলো, আরে ভাই যে পথ দিয়ে যাচ্ছ সেটা যদি ভুল হয় লক্ষ্যটা তোমার সঠিক হবে কি? যাই হোক, এই বিতর্কটা আজকে আমি ঢুকছি না, যে কথাটা পরিষ্কার। উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই দেখছি মানে কি হচ্ছে আমরা না। চোখের সামনে সবাই দেখতে পাচ্ছি যে কি হচ্ছে। আমি রাজনীতিক সরাসরি আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যিনি রয়েছেন, যার পরিচয় রাজনীতিক, তিনি জয়ন্ত দাস। জয়ন্তবাবু, আপনার কাছে আসবো। গোটা বিষয়টা এটা তো মানবেন যে আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আপনি নিশ্চয়ই বলবেন যে রাজনীতিতে যে দলগুলো আজকে আলোচনার শিরোনামে আছে বা যাদের নিয়ে আলোচনা চলছে, সেই শাসক দল এবং ক্রমশ এ রাজ্যের বিরোধী দল হয়ে ওঠা বিজেপি, তাদের মধ্যে নীতিহীনতা। কিন্তু এই নীতিহীনতা একজন রাজনীতিক হিসেবে আপনাদের কাছেও তো যথেষ্ট অস্বস্তিকর, এবং রাজনীতিক হিসেবে নিজেদের পরিচয় দিতে একটা অস্বস্তির জায়গা তো তৈরি হয়। আমি বলছি সামগ্রিকভাবে রাজনীতির এই নীতিহীনতা, এই নীতিহীনতা কি রাজনীতির ব্যর্থতাকেই প্রতিপন্ন করে না? আমি বলছি রাজনীতির যারা করেন, রাজনীতির যারা প্রতিনিধিত্ব করেন, তাদের এক ধরনের তাদের ব্যর্থতার জন্যই কি এই ধরনের নীতিহীনতা ক্রমশ রাজনীতিটাকে গ্রাস করে ফেললো না? আমি প্রথমেই যারা আজকে দর্শক, যারা আমাদের এই কথা শুনছেন, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। রাজনীতিতে শুধুমাত্র নীতিহীন হয়েছে রাজনীতিকরা তা নয়, যদি আমরা আয়নার দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব রাজনীতি তো বটেই, সমাজ জীবনেও নীতিহীনতার ছাপ পড়েছে অনেক গভীরে। আপনি একটা স্কুলে, একটা প্রশাসনিক ভবনে, আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন আইন ভাঙা, নীতিহীন কাজ করা, এটাই যেন আজকাল নীতিতে দাঁড়িয়ে গেছে। একদম এই সমাজ জীবনকে পরিচালকের ভূমিকা পালন করে রাজনৈতিক লোকেরা, এটাকে নিয়ে দ্বিমতের কোনো কারণ নেই। সমাজে একটা বহু বড় অংশের মানুষ আছেন যারা প্রত্যক্ষভাবে রাজনীতি করেন না, কিন্তু যারা প্রত্যক্ষভাবে রাজনীতি করেন সমাজ চালনার ক্ষেত্রে তারা একটা নির্ণায়ক শক্তি হিসাবে কিন্তু কাজ করেন, এটা আমরা সবাই জানি। এবার রাজনীতির জীবনে যদি আমি দেখি তাহলে আমরা দেখব যে রাজনীতিতে এখন নীতিহীনতাটাই মুখ্য যেন বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কেমন বলি, যে ভদ্রলোক
কয়েকদিন আগেও মনে করতেন, বা যে ভদ্র মহিলা কয়েকদিন আগেও মনে করতেন গণতন্ত্রই হচ্ছে শেষ কথা, গণতন্ত্রে সকলের অধিকার, গণতন্ত্রে সকলের স্বাধীনতা, গণতন্ত্রে সকলের বাক স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু পাওয়া উচিত, সেখানে তারা যখন ক্ষমতায় আসছে তখন তারা কিন্তু গণকণ্ঠকে রোধ করতে চাইছে। অর্থাৎ গণতন্ত্রটা যখন আমি বিরোধী দলে থাকব তখন আমার মুখে গণতন্ত্রের কথাটা বলবো, আর যেই আমি ক্ষমতায় চলে আসব তখন আমি গণকণ্ঠকে রোধ করব। এটা হচ্ছে প্রথম দিক। কিছুদিন আগে আমরা শুনলাম বাংলার যেটা রূপম দা খানিকটা বলার চেষ্টা করছিলেন, জলের ব্যাপারটা, আমি তার সঙ্গে একমত। কিছুদিন আগে আমরা টিভিতে কাগজে বিভিন্ন জায়গায় শুনলাম মুখ্যমন্ত্রী বলছেন জল ধরো জল ভরো, খুব ভালো কথা। পাড়ায় পাড়ায় যে যে সমস্ত আমাদের রিজার্ভার গুলো আছে, ওয়াটার রিজার্ভার গুলো, সেগুলোতে যদি আমরা ঠিকমতো জল সেখানে স্টোর করতে পারি তাহলে বন্যার হাত থেকে আমরা বাঁচবো। শুধু তাই নয়, আমাদের প্রকৃতির ভারসাম্যটা রক্ষা হবে। আমরা কি দেখলাম, যত জমি মাফিয়ারা এক দল থেকে আরেক দলে তারা সুইং করলো, অর্থাৎ সেই সমস্ত জমি মাফিয়ারা তারা গিয়ে ঢুকে পড়লো বর্তমান শাসক দল, বিভিন্ন দল থেকে। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বলছি না, কেউ 100% সত্যি আমরা সে কথাও বলছি, কিন্তু বিভিন্ন দল থেকে যে পাওয়ারের টানে শাসক দল যে থাকবে তার টানে যে ঢুকে পড়া, এই ঢুকে পড়ার লোকগুলোকে প্রাধান্য দিল বর্তমান শাসক দল। আপনি প্রত্যেকটা পৌর এলাকায় যাবেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যাবেন, গিয়ে দেখবেন পুকুর ভরাট হচ্ছে। আর পুকুর ভরাট হওয়ার জন্য পৌর এলাকাটা আজকে নরকে পরিণত হয়েছে। আপনার বাড়ির ড্রেনেজ ব্যবস্থাটা, যে জলটা আগে গিয়ে নামতো পুকুরে, সেই জলটা এখন পুকুর সামান্যতম বৃষ্টি হলে পুকুরের জল আপনার রান্নাঘরে ঢুকছে। দ্বিতীয় হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে কি চলে যাচ্ছে, তিনি নেতাজি ইন্ডোরে তিনি ঘোষণা করলেন, নিশ্চয়ই আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো নিশ্চয়ই আমি আমার মনের কথা বলছি না, যেগুলো আমরা চোখে দেখেছি অন রেকর্ড, আমি সে কথাগুলো বলার চেষ্টা করছি। তিনি কি বললেন, টাকা পয়সা খাওয়া ভালো, কাটমানি খাওয়া ভালো, যদি তুমি দলের সদর কার্যালয়ে পাঠাও। রেশিওটা কি হবে, 25-75। সবাই দেখেছেন, বাংলার মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে, অন দ্য স্ক্রিন সকলে দেখেছে। ভাইরা তাই করতে শুরু করলো। দল ভাঙানোর খেলা, গণতন্ত্রের কথা বলি আমরা। পঞ্চায়েত রাজ পশ্চিমবঙ্গে এখানে হলো না, প্রত্যেকটা পঞ্চায়েত কেড়ে নেওয়া। আজকে যখন জেলা পরিষদগুলো জেলা পরিষদ সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো, ওটা ধরুন জেলা পরিষদ, একমাত্র মুর্শিদাবাদে কংগ্রেসের জেলা পরিষদ, সেটাকেও ভেঙে দেওয়া হয়েছিল। আমি সে প্রসঙ্গে আসছি, আমি গোটা বাংলাটার কথা বলছি। জেলা পঞ্চায়েত ব্যবস্থাটাকে থ্রি টায়ার ইলেকশন যেটা ছিল সেটাকে করায়ত্ত করলেন বর্তমান শাসক দলের নেতা। তিনি কি ভাবলেন, তিনি ভাবলেন যে আমি একাই থাকবো, বিরোধী কণ্ঠ বলে কেউ থাকবো না। অথচ এই 1 পয়সা ট্রাম ভাড়া, একটু ভোটার আইডেন্টিটি কার্ডের জন্য তিনি রাইটার্স অভিমুখে তিনি যাত্রা করেছিলেন। আর সেদিন তার কালো ফেটটিটা বাঁধতে যিনি সাহায্য করেছিলেন সেই মনীষ বাবুকে তিনি আবার তার মন্ত্রিসভায় স্থান দিলেন। শহীদদের কিন্তু প্রতি তিনি শ্রদ্ধা জানালেন না। এখন ঘটা করে শহীদ দিবস পালন করছেন, শহীদ দিবসটাকেও তারা হাইজ্যাক করেছেন, যেভাবে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ তারা হাইজ্যাক করেছেন। জয়ন্তবাবু, আমার এখানে খুব বিনীত প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এই গোটা বিষয়টা সম্পর্কে অবগত, আমরা জানি, কিন্তু এই যে করে যেতে পারলেন, আপনি যেটা বলছেন শহীদ বিষয়টাকেও হাইজ্যাক করেছে, এটা পারলেন তো কংগ্রেসের নেতৃত্বের দুর্বলতার জন্যই। তিনি তো পারলেন, তিনি তো নিজের দিকে নিয়ে যেতে পারলেন। কংগ্রেসের নেতৃত্বেরও তো এই বিষয়ে কোনো প্রতিরোধ বা প্রতিবাদের জায়গা তুলে ধরতে পারেনি, সেই জন্যই তো এত অনায়াসে তিনি পারলেন। তবু আপনি যে প্রসঙ্গটা, হ্যাঁ, আপনার কাছে বিষয়টা জানবো, একদম এই বিষয়টা জানবো, তবে তার আগে আমি আরেকটু আসবো, কারণ আমার সব অতিথিদের একটু করে সময় দিতে হবে। আমি বারবার করে বলছি, রাজনৈতিক চাপানুতর না, আমরা সমস্যার গভীরে আলোকপাত করতে চাই, এবং আমার মনে হয় আমাদের অতিথি, আমি ঠিক 30 সেকেন্ডের মধ্যে একটা কথা বলে নিই, তারপর আপনি নিশ্চয়ই যাবেন। 30 সেকেন্ডের, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে নীতিহীনতা বলছেন। কিছুদিন আগেও লোকসভা ভোটের আগে দেখেছেন যে ভদ্রলোক অধীর চৌধুরীকে আদি যোগীন্দ্রনাথ দেখা করার জন্য তিনি গোটা মুর্শিদাবাদে বলে বেরোলেন যে অধীর চৌধুরী লোকসভায় বিরোধী, মানে এতে বসলেই, যিনি জিতলেই তিনি বিজেপিতে যাবেন।
গোটা মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এখানে 70% মুসলিম জনসংখ্যার লোক বাস করে, 30% হিন্দু বাস করে। সব থেকে ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট পপুলেটেড জেলা হচ্ছে মুর্শিদাবাদ। অথচ অধীর চৌধুরী কিন্তু সেই জায়গাতেই এখনো পর্যন্ত আছেন। আর যিনি সেদিন অধীর চৌধুরীকে বিজেপি বানিয়েছিলেন, তিনি আজকে পদ্ম ফুল নিয়ে তিনি কিন্তু ট্যাবলোতে শো করছেন। একদমই, আমরা এই নীতিহীনতার বিষয়টা নিয়েই আলোচনা করছি। আমি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অরূপ রক্ষিত, সমাজকর্মী অরূপ রক্ষিত রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যে ভঙ্গিতে বা যে ধারায় আলোচনা করছি, মূলত রাজনীতির যে নীতিহীনতা সেটাতে আমাদের সমাজকে অনেকটা পেছিয়ে দেবে এবং আমাদের সমাজের পশ্চাৎগামিতাকে ত্বরান্বিত করবে, সেই বিষয়টির উপরে আলোকপাত করতে চাইছি এবং বুঝতে চাইছি যে এই নীতিহীনতা কেন সাধারণ মানুষের কাছে, আপনি যেহেতু সমাজকর্মী তাই আপনার কাছে আমার এই নির্দিষ্ট প্রশ্নটা থাকবে যে সাধারণ মানুষের কাছে এটা কেন এত স্বাভাবিক বলে মনে হচ্ছে, কেন সাধারণ মানুষ এই নীতিহীন রাজনীতিকে গ্রহণ করে নিচ্ছে, সেটাও তো একটা প্রশ্ন। আসলে আপনারা হয়তো আজকে বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার একটা ফর্ম, তাতে এই বিষয়টা নিয়ে খুব দলবদল নিয়ে একটু আলোচনা হচ্ছে বটে, কিন্তু সাধারণ মানুষ এই নীতিহীনতার বিকাশ আমাদের স্বাধীনতার উষালগ্ন থেকেই দেখে আসছে। মানে বরঞ্চ বলতে পারি স্বাধীনতার আগেও। সে মানে যখন সুভাষ বোস কংগ্রেসের মধ্যে নির্বাচিত হলেন, তারপরে তাকে সমর্থন না জানানো, তাকে কংগ্রেস ছাড়তে বাধ্য করা, এবং এই দল বদল বা অন্য দলের এমএলএ এমপিদেরকে কিনে নেওয়া বা তাদেরকে ভয় দেখানো, তাদেরকে সিবিআই, তাদেরকে ইডি, এই সমস্তগুলো কিন্তু আজকে বা কয়েক বছর হয়েছে শুরু হয়েছে তা নয়। আমার যেটা মনে হচ্ছে এর বীজটা অনেক আগেই রোপণ করা হয়েছে। এখন ফুলে ফলে এটা খুব শোভিত হয়ে উঠেছে। এবং আরেকটা ঘটনাও ঘটেছে এর পিছনে, যে দুটো শক্তি কাজ করছে। একটা হচ্ছে উপর দিকে আমাদের দেশে আমরা এখন দেখতে পাচ্ছি মনোপলি, একটা আইন ছিল একসময় এমআরটিপি অ্যাক্ট, সেটা উঠে গেছে। এই ব্যবসায়ীদের মনোপলি করবার এই যে প্রচেষ্টা, এবং তার জন্য তারা লাগামহীন ভাবে রাজনৈতিক দলগুলোকে, রাষ্ট্রযন্ত্রকে, আমলাতন্ত্রকে ব্যবহার করছেন। আর নিচের তলায় কোন রকমে যদি আমি একটি পঞ্চায়েত মেম্বার হতে পারি বা কাউন্সিলর নির্বাচনে একটা যদি কাউন্সিলর পদ পেতে পারি, তাহলে আমি 5 বছরে যা রোজগার করে নেব তাতে আমার আর জীবনে বিশেষ অসুবিধা হবে না। এই দুটো বিষয় সাধারণ মানুষকে আজকে বাধ্য করছে এটা ভাবতে যে দলটার বিষয় নয়, আদর্শটার বিষয় নয়। আজকের রাজনীতি, যেই কারণে আপনি ঠিকই বলেছেন যে রাজনীতি নীতিহীন হয়ে পড়েছে সামাজিকভাবে, কিন্তু আজকের রাজনীতির নীতি হচ্ছে যেমন করে হোক আমি আমার নিজের ক্ষমতা, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষমতাকে বাড়াবো, আমার নিজের আনন্দ, নিজের বিলাস ব্যসনকে আরো বিকশিত করব, এবং তার স্বার্থে মানুষ আমায় কিছু একটা করে উঠতে পারবে না। যারা খুব নীতিবাদী হয়ে নিয়ে চলছেন, উনি বললেন সুশীল সমাজকে, এই ভাবনা আসলে সুশীল সমাজের সামনে এত বিভিন্ন প্রলোভন, এ তো অনেকদিন ধরে শুরু হয়েছে। আমাদেরকে উপাধি দেওয়া, বিভিন্ন রকম রাজ্য দিচ্ছে, কেন্দ্র দিচ্ছে, প্রচুর উপাধি দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন কমিটিতে বসানো হয়, বিদেশ ভ্রমণ আছে, এইরকম সুযোগ সুবিধা দিয়ে দিয়ে আমরা বিভিন্ন সময় বোধহয় প্রভাবান্বিত এত হয়ে পড়েছিলাম, আজকে এটা একদম আর বোধহয় মানে নন কিউরেবল ডিজিজের জায়গায় পৌঁছে গেছে। এবং সাধারণ মানুষ খুব হতাশগ্রস্ত, এটা বলতেই হচ্ছে। তারা কোনো মডেল দেখতে পাচ্ছেন না, কোনো অল্টারনেটিভ মডেল কোনো রাজনৈতিক দল হাজির করতে পারছেন না। কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় থাকবার জন্য তারা পেশি শক্তিকে ব্যবহার করছেন, যেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। কিন্তু নিন্দা করার জায়গা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়া, তাদেরও একটা বড়, আমরা যাদেরকে চতুর্থ স্তম্ভ বলি, সেখানেও মানে এই নীতিহীনতাটা শুধু রাজনীতি নয়, সামগ্রিক সমাজ, আমার পরিবারকে এখন গ্রাস করেছে, পরিবারের মধ্যেকার সম্পর্কগুলোকেও অনেক নষ্ট করে দিচ্ছে বলে মনে হয় আর কি।
একদমই আমার যেটা মনে হয় আপনি মিডিয়ার প্রসঙ্গটা উত্থাপন করলেন অরূপবাবু, আমি এই সূত্রে বলতে পারি যে মিডিয়াগুলো যেহেতু বৃহৎ পুঁজির নিয়ন্ত্রণাধীন, ফলে মিডিয়ার পক্ষেও বোধহয় এখন আর সেরকমভাবে যেটা সঠিক যেটা সত্য সেই পক্ষে দাঁড়ানো একেবারেই সম্ভব নয়। তাই বোধহয় আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি যে প্রত্যেকটা মিডিয়ার একটা অভিমুখ আছে, সেই মিডিয়াটার সংবাদ পরিবেশনের আগেই আমরা বোধহয় এটা জেনে যাই যে এই মিডিয়াটা বা এই চ্যানেলটা কোন পক্ষে কিভাবে সংবাদ পরিবেশন করবে সে বিষয়ে আমাদের একটা নির্দিষ্ট ধারণা আগে থেকেই তৈরি হয়ে যায়, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি অত্যন্ত সঠিক বলেছেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়ার এই ভূমিকাটা নিঃসন্দেহে একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবেও আমাদের খুব আশঙ্কিত করে। তবু আমরা প্রয়াস করব, আমরা চেষ্টা করব যে বিভিন্ন ছোট ছোট সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যদি গণতন্ত্রের প্রহরী সাজা যায় বা গণতন্ত্রের পক্ষে যে কথাগুলো তুলে ধরা খুব জরুরি সেগুলো যদি তুলে ধরা সম্ভব হয়, আমরা সেই প্রয়াসটা নিরন্তর চালিয়ে যাচ্ছি এবং প্রয়াস করছি সেই প্রয়াসটা চালিয়ে যাবার। আমি আবারও রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসব। রাজাগোপাল বাবু, আমার আপনার কাছে একটা নির্দিষ্ট প্রশ্ন যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে এমনটা তো বলা হয়েছিল যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সাধারণ মানুষ বা জনগণই দলগুলোকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখছি? কার্যক্ষেত্রে দেখছি যে দলগুলো নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষকে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? রাজাগোপাল ধর চক্রবর্তী। একটু বলে নিয়ে মানে এমনই একটা টপিক, অনেক উদাহরণ দিতে চাইছেন বর্তমানে কি ঘটছে। যারা রাজনীতি করেন তারা তো অপর দলের ত্রুটি খুঁজে পাবেন, আমার কাজটা সেটা তো নয়। আমি দেখুন, রাজনীতি এখনই কলুষিত হয়েছে, আগে ছিল না তা কিন্তু নয়। সক্রেটিস মানে আমি বলি, সক্রেটিস সেই যীশু খ্রিস্টের জন্মের প্রায় 400 বছর আগে উনি জন্মেছিলেন। সক্রেটিস বলতেন যে আমি পলিটিক্সে যাবার মতন ডিসঅনেস্টি আমার নেই, মানে আই এম টু অনেস্ট টু বি এ পলিটিশিয়ান। বুঝেছেন? তার মানে বুঝতেই পারছেন সারা বিশ্ব জুড়ে পলিটিক্স এবং নীতিহীনতা ডিসঅনেস্টি এটা কিন্তু জুড়ে আছে। আপনার কোনো কারণ নেই পদ্মফুল জোড়া ফুলের মধ্যে ডিসঅনেস্টি আছে, রাজনীতি যারা করেন তারা এর মধ্যেই পাবেন। হ্যাঁ, কিন্তু মানে আমি যেহেতু রাজনীতির বাইরে এগুলো, তার ফলে আমার ক্যানভাসটা অনেকটাই দূরে। যেটা আপনি মূল প্রশ্ন যে মানুষ দেখুন নিরুপায়, আপনি যে প্রশ্নটা করছেন, মানুষ নিরুপায়, মানুষের কাছে বিশেষ কিছু নেই। মানুষ দেশের লাখো মানুষ এবং সবাইকে সংঘবদ্ধ তারা কখনোই হতে পারবে না, এটা আপনি জানেন। তার ফলে এই সুযোগটা আমাদের যে সংঘবদ্ধ হবার যে ত্রুটি, সেই সুযোগটাই মানে রাজনৈতিক দল তারা কিন্তু নিয়ে যায়। তারা আমাদেরকে ব্যবহার করে, মানে ইমোশনাল ব্ল্যাকমেল নানান ভাবে ব্ল্যাকমেল করা হয়। গরিবী, আমি গরিব, তুমি হ্যাঁ ঠিক আছে বড় লোকদের এই এক ধরনের ইমোশনকে কাজে লাগিয়ে হয়েছে, আবার ধর্মকে কাজে লাগিয়ে ঘটেছে, আবার অনেক কিছুই, আবার বাঙালি বহিরাগত এরকম এই যে আবেগকে কাজে লাগানোর যে নানান সময় নানান ভাবে চেষ্টা কিন্তু লেগেই আছে। এটা কিন্তু ভাববার কারণ এই মুহূর্তে ঘটেছে, বহুদিন ধরেই এগুলো ঘটেছে এবং আমরা হচ্ছে অসহায়। আমরা আবেগের বসে আমরা কিন্তু সবসময় একটা পক্ষ নিয়ে ফেলি, এবং যারা আমি এমনকি যারা আমরা সবার এই প্যানেলেও আসি তারাও আমরা এমন ভাবে পক্ষ নিয়ে কথা বলি, তারপরে আমরা মানে একেবারে যে বিশ্লেষণটা প্রয়োজন, যে বিশ্লেষণ সমাজকে সমৃদ্ধ করবে, সে ধরনের বিশ্লেষণ আমরা করে উঠতে পারি না। কারণ আমাদের একটা আবেগ, সেটা অতিকামী হোক, আমি হোক, আবার অন্য কোনো পক্ষে দলেরই হোক, সে ধরনের আবেগ দিয়ে আমরা বড় বেশি কথা বলি। যেটা ঘটে যাচ্ছে, আপনি যেটা বলছেন যে মানুষ কেন দল থেকে আলাদা হতে পারছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত আবেগগুলো এমন জায়গায় চলে গেছে, আমরা কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, কে বিজেপি এই ধরনের আইডেন্টিফিকেশন আমাদের মধ্যে রয়ে গেছে। একটা সময় কংগ্রেস সিপিএম ছিল, তারপরে সেই কথাটাই লোকে বারবার বলে। এখন নানান ধরনের দল পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, আইডেন্টিফিকেশন সেভাবে তৈরি হচ্ছে। বাম এবং কংগ্রেস অনেকটাই তারা সীমিত হয়ে গেছে, সে বিতর্কে যাবার প্রয়োজন নেই। আমি সেটাই বলতে চাইছি, সাধারণ মানুষ অসহায়, এমনকি মানুষের উপায় আছে নোটাতে ভোট দেওয়ার। আপনি যদি দেখেন নোটা কিন্তু জনপ্রিয় একেবারেই হয়। মধ্যপ্রদেশের একটা বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে 3-4% একটু বেশি গেছিল, আর বাইরে কিন্তু নোটাও কিন্তু বিয়ে পড়েনি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার যখন যারা ছোট ছোট দল, যেটা আপনি বলছেন, তাদের কত ভোট পায়, তারা কিছুই ভোট পায় না। তারা আদর্শ অনেকে আছে, তারা আদর্শ পাইলে যেতে চায় না, তারা ভোট পায় না। তার মানে বোঝা যাচ্ছে মানুষের
মানুষের শ্রদ্ধা ভক্তি যাই বলুক না কেন, সেটা কিন্তু ওই মেন স্ট্রিম পার্টির দিকেই আছে। সে নোটাতেও যাচ্ছে না, ছোট পার্টি আদর্শবান পার্টি বহু আছে তাদের দিকেও যাচ্ছে না। অর্থাৎ মানুষেরও কোথায় আবেগটা, ক্ষমতা, কে ক্ষমতা পাবে তার তার প্রতি আমার দুর্বলতা রয়ে গেছে। এইটা কিন্তু থাকার ফলেই বোধহয় আমরা এই বৃত্ত থেকে, এই বৃত্তের বাইরে আমরা যেতে পারছি না, এবং সেটা একটা কঠিন সংগ্রাম। সে সংগ্রামও বোধহয় আমরা কেউ যেতেও রাজিও বোধহয় নেই। আমরা আইডেন্টিফিকেশন করে রেখেছি, এর থাকলে আমার সুবিধা হবে। এই সুবিধা অসুবিধার অঙ্ক করতে করতে আজকের আমরা কিন্তু এমন এক ভয়াবহ জায়গায় নিয়ে গেছি যেখানে আদর্শ, নীতি এগুলোর কোনো স্থান নেই। হ্যাঁ, একদম। আমি খুব তাৎপর্যপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং বিষয়টা উত্থাপন করলেন অধ্যাপক চক্রবর্তী। আমি রূপম বাবুর কাছে আসবো। রূপম বাবু, যেটা বললেন অধ্যাপক চক্রবর্তী অত্যন্ত ভেবে দেখার মতো, যে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে এই বৃত্ত থেকে বেরোবার কোনো উপায় নেই। সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের সম্পর্কটা যেমন খুব একেবারে তথ্যও তো তাই বলছে যে মূলধারার রাজনীতির দিকেই সবার ঝোঁক, এত নীতিহীনতা, এত আদর্শহীনতা, অথচ আমরা যদি ভোটের নিরিখে গোটা বিষয়টা মাপি তাহলে দেখব ঝোঁকটা এদিকেই। অথচ আমরা জানি ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে, আদর্শতারিত রাজনীতি কেউ কেউ করেন, আপনি আরো ভালো বুঝতে পারবেন। তাহলে তাদের দিকে ঝোঁকটা বাড়ছে না কেন? এই প্রশ্নটা তো উঠবেই। একটা ব্যাপার হচ্ছে, যারা রাজনীতিটা করেন অর্থাৎ যাদের হাতে ক্ষমতা থাকে, তারা চেষ্টা এবং মানুষের ভাবনাকে তাদের মতো করে মোল্ড করতে। এটা একটা, এবার আমাদের যে কর্পোরেট কালচারকে লালন করা হচ্ছে এবং রাজনৈতিক নেতারা, বিভিন্ন দলগুলি, মেইন স্ট্রিমের যে দলগুলি, তারা কিন্তু একটা সংস্কৃতির জন্ম দিচ্ছে। সেই সংস্কৃতিটা কি? তুমি আমার সঙ্গে থাকো, তুমি পাবে, তুমি আমার সঙ্গে না থাকলে পাবে না। আমরা ত্রাণের ক্ষেত্রে দেখেছি, ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ত্রাণ যে দলের লোকজন তাদের ভোট দেয় সেখানে সহজে পৌঁছে যাচ্ছে। অনেক জায়গাতে আমরা সামনে থেকে দেখেছি যে দুই একটা গ্রামকে অ্যাভয়েড করা হচ্ছে বা কম দেয়া হচ্ছে। ওখানে পাঠিয়ে কি হবে, ও লোকগুলো তো ওই দলের। এবং আমরা এই যে ব্যাপারটা, এটা মানুষও বুঝে গেছে। তাহলে মানুষের কাজ কি করতে হবে? তার সামনে সংকট আছে, তার ত্রাণ লাগবে, তার চাকরি লাগবে, তার জমির সুরক্ষা লাগবে। তাহলে তাকে যেটা করতে হবে, যার শক্তিশালী দল তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই যে বিষয়টা, অর্থাৎ রাজনৈতিক দলগুলো তার আচার আচরণের মধ্যে গণতন্ত্র, সংবিধান, সমান অধিকার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে তারা সরিয়ে দিচ্ছেন। তাহলে মানুষের কাছে কি রইলো? যে আমার ছেলে মেয়েটা চাকরি পাবে যদি একজন নেতাকে ধরা যায়। কোন নেতাকে ধরবো? যে ক্ষমতায় আছে। ফলে নেতারা যেমন দল বদল করেন, মানুষও তেমন দল বদল করছেন। কি দল বদল করছেন? ক্ষমতাশালী দল, যারা ক্ষমতায় আছেন আজকে তার সঙ্গে থাকো, কাল পরশু তারা। যাদের পাড়ায় দেখবেন আজকে সিপিএম, পরের দিন তৃণমূল, তারপর দেশের বিজেপি। এবার মানুষকেও তো সেইভাবে লাইন দিতে হচ্ছে, কারণ ওই ছেলেটি যে দলে থাকবে বা লোকটি যে দলে থাকবে, আমি যদি সেই দলের তার সাথে সম্পর্ক রেখে চলি, তাহলে আমার কিছু সংকট মুক্তি হতে পারে। অর্থাৎ সমাজে একটা সামাজিক দায়বদ্ধতা, একটা সাম্যের ধারণা, একটা সংবিধান সম্মত অধিকারের যে ধারণা, এই ধারণা এবং এই চর্চা মেইন স্ট্রিম পলিটিক্স থেকে তুলে দেয়া হয়েছে। এবং ফলে কি হয়েছে, মানুষ বুঝেই গেছে যে আমরা এমনি দেখবে অনেক সৎ মানুষের প্রশংসা করে যে ওই মানুষটা খুব সৎ, ওই মানুষটা খুব সাহসী, কিন্তু তাকে অনুসরণ করে না। আমি প্রশংসা করতে রাজি আছি ও অনুসরণ করতে রাজি নই, কারণ তাকে অনুসরণ করলে আমার প্রাপ্তি কিছু হবে না, তার হাতে তো ক্ষমতা নেই। এই যে বিষয়টাকে যেভাবে না নিয়ে আসা হয়েছে, এর ফলেই মানুষের মধ্যেও এই ধারণাটা বদ্ধমূল হয়ে গেছে যে আমি ওই দল এর সঙ্গে না থাকলে পাবো না। এটা আর হয়েছে এর সঙ্গে মানুষের কিছু কমন সমস্যা আছে। যেমন ভারতবর্ষে প্রায় 11 লক্ষ মানুষ গড়ে বায়ু দূষণে প্রতি বছর মারা যান। তাহলে এই যে বায়ু দূষণ, যেটা গড়ে 11 লক্ষ মানুষকে ভারতবর্ষে প্রতি বছর মেরে দিচ্ছে, বায়ু দূষণের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত। তাহলে কি হয়, যে বায়ু দূষণের বিরুদ্ধে একটা সার্বিক জনমত তৈরি হবে। কিন্তু বা পথ দুর্ঘটনায় বহু মানুষ মারা যায়, পথ দুর্ঘটনার যে কারণগুলো সেগুলো চিহ্নিত করা যায়। কিন্তু এই যে মানুষ কারণগুলোকে, যেগুলো সাধারণ কারণ, বা খাদ্যে বিষ, খাদ্যে ভেজাল, বা এখানে অরূপবাবু আছেন, জানেন যে কিভাবে ভারতবর্ষে কৃষিতে কীটনাশক, রাসায়নিক সার এবং ব্যবহার করে মানুষের খাদ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
কিন্তু এই বিষয়গুলো সেইগুলোকে তারা কখনো সামছে না। যাতে আপনি জলবায়ু নিয়ে, পরিবেশ নিয়ে দেখবেন কোনো রাজনৈতিক দল তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে কখনো পরিবেশ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন, পরিবেশ নিয়ে তাদের কোনো কর্মসূচি আছে, একটু গভীর বিস্তৃতি আছে, গভীরতা আছে, এমন কোনো কর্মসূচি তারা রাখেন না, কথা বলেন না, এই চর্চাগুলো নেই। আপনি দেখুন যশোর রোড বা ওই টাকি রোডের ওই বৃক্ষগুলো কাটবার জন্য একটা প্রচেষ্টা সরকারি তরফ থেকে হচ্ছে, গাছগুলোকে কেটে রাস্তা চওড়া করা হবে। ওই ধরনের গাছ কাটা ভয়ঙ্কর সমস্যা, সুপ্রিম কোর্ট শেষে একটা রায় দিয়ে আটকে রেখেছে ওটা। কিন্তু এই যে বৃক্ষ, এত বড় বড় বৃক্ষ সরকারি রাজনৈতিক দলের সাথে এই দাবিটাই মধুপুষ্ট প্রমোটার, সর্বজনের দাবি হয়ে ওঠে না, মানে হ্যাঁ, ওঠে না। সামাজিক সমস্যাগুলো সেগুলো সর্বজনের দাবি হয়ে উঠতে পারে না। আপনি বলছেন সেটা ফলে কি হয়েছে যে মানুষ দায়ী, তেমনি মানুষের এক ধরনের কম্পালশন কাজ করে। হ্যাঁ, মানে এইগুলোকে কখনোই কিন্তু মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলো চর্চার মধ্যে রাখে না। ফলে এগুলো সবসময় প্রান্তিক কিছু মানুষ, কিছু মানবাধিকার কর্মী, কিছু পরিবেশ কর্মী, কিছু সচেতন অন্য ধরনের বিজ্ঞান কর্মী, তাদের ইস্যু এটা, কখনোই সামাজিক ইস্যু হয়ে ওঠে না। ফলে মানুষের চিন্তা ভাবনার দিক থেকে ঐক্যবদ্ধ হবে, মানুষ যে ঐক্যবদ্ধভাবে একটা নতুন ধরনের সমস্যাগুলো নিয়ে ভাববে, এই পরিসরটাই কিন্তু রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো মানুষকে দেয় না। এটা আমরা, এবং মিডিয়াও তার শরিক, এবং মিডিয়াও তাই শরিক। মিডিয়া কিন্তু অন্য রাজনৈতিক কচাকচি যত হয়, কিন্তু দেখবেন পরিবেশ নিয়ে বা অন্য যে বিষয়গুলো বললাম এইগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক স্তরেও কোনো চর্চা হয় না। এ নিয়ে কোনোদিন 1 ঘন্টা কারো সঙ্গে আপনি সময় কাটাতে পারবেন না। ফলে যেটা হচ্ছে যে আমরা যদি 24 ঘন্টার মধ্যে ঘন্টাখানেক এগুলোর জন্য দিতাম, তাহলে মানুষের একটা অন্য ভাবনা চিন্তা তৈরি হতো। সেগুলো মিডিয়া দিচ্ছে না, রাজনৈতিক নেতারাই দিচ্ছে না, দলগুলি দিচ্ছে না, সরকার তো দেবেই না, আর কর্পোরেটের তো উল্টো ধরনের অবস্থা। তাহলে ভারতীয় সমাজ, মানুষ, ব্যক্তি মানুষ, সে যে একটা স্বতন্ত্র ভাবনায় ভাবিত হবে বা তার একটা অবস্থান তৈরি হবে, এটা বিদেশে অনেক জায়গাতেই আছে, বাইরে অনেক জায়গায় আছে, সেটা এদেশে গড়ে উঠছে না। সেটা রীতিমতো কঠিন। আপনার কাছে আবারও আসবো, আমি আবার চলে যাব রাজনীতিক কংগ্রেস নেতা জয়ন্ত বাবুর কাছে। জয়ন্ত বাবু, যে প্রসঙ্গগুলো বারবার করে ঘুরে ফিরে আসছে বিভিন্ন বক্তারা, আপনি শুনছেন যে সাধারণ মানুষের যে দাবি দেওয়া, সাধারণ মানুষের জীবনের সমস্যার সাথে জড়িত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো মূলধারার রাজনৈতিক দলগুলো তার প্রতিনিধিত্ব করতে পারে না। আপনারা এ রাজ্যে বিভিন্ন সময় বিরোধী দল হিসেবে রয়েছেন, বিরোধী দল হিসেবে আপনাদেরও তো এটা দায়িত্ব যে সাধারণ মানুষের যে সমস্যা, সাধারণ মানুষের যে চাহিদা, যেগুলো জীবনযাপন, জীবনের সমস্যার সাথে সংশ্লিষ্ট, সেগুলোকে মূল ধারায় নিয়ে আসা। মনে হয় না যে সে ব্যাপারে আপনারাও অনেকটাই সফল হতে পারেননি, বা আপনাদের ব্যর্থতাও যথেষ্ট? দেখুন, সফলতা, ব্যাফলতা, বিফলতা, এগুলো অনেকটা আজকাল এই প্রচার মাধ্যম এত শক্তিশালী, একদম তারাই ঠিক করে দেয় সমাজ কোন দিকে যাবে। আমরা প্রতিদিন দেখছি টিভির পর্দাতে, আমি কাউকে মেনশন করে বলছি না, প্রত্যেক দিন যে কোনো চ্যানেলেই হোক, যত এদল ওদল নিয়ে চর্চা হয়। বলুন, দিল্লির বুকে এই ঠান্ডায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও কৃষকরা বসে আছে। কটা চ্যানেলে কৃষকের আন্দোলনটাকে বেশি করে করা হচ্ছে। একদম। এখানে আমি শুধু বলে রাখি জয়ন্ত বাবু, আমি শেষ করি, দুবার অন্তত সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যদিও আমাদের চ্যানেলে আমি বলছি একটা চ্যানেল তো সব নয়, আজকাল এত চ্যানেল হয়েছে। আমি সংখ্যাগরিষ্ঠ কথাই বলছি, কোনো ব্যাপার নেই, কৃষকদের কোনো কথা নেই, খালি এদল ওদল কে করছে। 2 দিন আগে কে বান্ডিল নিয়ে ধরা পড়েছে, তারাই এখন মানে ঘাস ফুল থেকে পদ্ম ফুলে যাচ্ছে, তাদেরকে নিয়েই সময় কাটানো হচ্ছে। সমাজের মানুষ কি পাচ্ছে আপনাদের কাছ থেকে? সমাজের মানুষ এগুলোকে দেখতে এবং গিলতে বাধ্য হচ্ছে। এবার আসি আমার সমাজ জীবনে। আমি নির্দ্বিধায় বলতে পারি, যারা আমরা রাজনীতি করি, তারা অন্ততপক্ষে নিজেদের প্রতিদিন বাড়িতে আয়নার সামনে 1/2 ঘন্টা দাঁড়ানো উচিত, যে আমরা আমাদের ভবিষ্যতের জন্য এই ভারতবর্ষটাকে কি রেখে যাচ্ছি। যারা ছোট তারা আমাদের কাছ থেকে কি পাচ্ছে। আজকে যদি একজন সত্যি রাজনীতিবিদ, সৎ রাজনীতিবিদ হয়, মনে করুন সে জীবনে কোনোদিন 2 পয়সা বাড়তি আয় করার তার ঝোঁক নেই, সে যেটুকু আছে সে তাতেই সুখী, সে সমাজ জীবনের জন্য লড়লো,
পায়ে হাওয়াই চুটি পরে, হয়তো তার দামি মোবাইলটা নেই, অ্যান্ড্রয়েড ফোন নেই, দেখবেন সে রাজনীতিবিদদের সমাজ জীবনেও সে যখন যাবে, তার কাছে যেন মানুষরা ভাববে এই লোকটা খুব বোকা। অর্থাৎ আমাদের চিন্তাধারাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। সৎ মানুষদের এখন পরিচয়টা হয়ে গেছে বোকায়। তার সংসারে গিয়েও ভাববে তোমার কোনো এলেম নেই, তোমার দ্বারা কিছু হবে না। দেখছো পাড়ার পটলাটা, এই দুদিন আগেও বিড়ি খেত, সে এখন চুরুট খাচ্ছে। দুদিন আগেও অন্য কিছু খেত, সে এখন হুইস্কি খাচ্ছে। পটলাকে দেখো, পটলার একটা এলেম আছে। অর্থাৎ সমাজ জীবনে মানুষও আজকাল তাদের মানসিকতা কিন্তু অনেকটা পাল্টে ফেলেছে। শ্মশান ঘাটে যাচ্ছে, সেখানে যে সরকারি থাক, সে দাহ করার জন্য যে টাকাটা দিচ্ছে তার থেকেও অনেকে কাটমানি খেয়ে বসে থাকছে। আপনি স্কুলে যাবেন, অনেক জায়গায় ভর্তি করতে যাবেন, আপনি হয়তো 90% নাম্বার পেয়েছেন, একজন হয়তো 60% নাম্বার পেয়েছেন, কখন দেখবেন পেছনের দরজা দিয়ে সে ভর্তি হয়ে গেছে, আপনার ঘরের ছেলে বা মেয়েটা সে ওয়েটিং লিস্টে ঝুলছে। আপনি ট্রেনে বাসে যাবেন, আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, কখন দেখবেন যে টিকিট শেষ বলে দিচ্ছে, কাউন্টার ক্লোজ, ভিতর থেকে টিকিট বেরাচ্ছে। কোথায় যাবেন আপনি? সমস্ত জায়গাতেই কিন্তু পরিবর্তন এসেছে। আমি আগেই বলেছি, এই পরিবর্তনটা আনার পিছনে আমরা যারা রাজনীতি করি তারা কিন্তু অনেকটাই দায়ী। কিন্তু সেই দায়ীর সঙ্গে যারা সমাজ জীবনে জড়িয়ে আছে তারাও কিন্তু সমান সুযোগ সুবিধাটা ভোগ করে। একটা ট্রান্সফার হবে, এখন দেখবেন বিভিন্নখানে 12 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে ট্রান্সফার হচ্ছে। শুধু ট্রান্সফার, একটা সরকারি প্রশাসনে শুধু এ জেলা থেকে ও জেলা কিংবা একটু বাড়ির কাছে আসবে, যা চাইছে তাই দিচ্ছে। অর্থাৎ এরা যেন মানুষ ধরেই নিয়েছে টাকা দেওয়াটা, তার বিনিময়ে সুযোগ পাওয়াটা, এটা আমার একটা বৈধ অধিকার। আগে আগে যারা রাজনীতি করতো, যে রাজনীতি করুক, ডান কিংবা বাম যাই করুক, তারা তখন রাস্তা দিয়ে হেঁটে যেত, অনেক পাড়ার লোকেরা মাথাটা নামিয়ে নিত, বলতো যে কাকা ভালো আছেন তো। অর্থাৎ দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও সমাজ জীবনে প্রত্যেকের একটা ছাপ ছিল। এখন আর কিন্তু কেউ ডেকে জিজ্ঞেস করা দাদা ভালো আছেন তো, এটাই পরিবর্তনটা ঘটেছে সমাজ জীবনে। সাংবাদিকতার ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, একদমই। আপনি বলছেন শুধু রাজনৈতিক দলগুলো না, নয়, নীতি দেখুন সাংবাদিক জীবনে বহু আমি একটু কথা বলি, বহু সাংবাদিক বন্ধু আমাদের আছে যারা একটা ভালো খবর লেখে। আমি কারোর নাম বলছি না, কারণ সেখানে তাদের চাকরির ক্ষেত্রে তাদের পেশাগত দিকে একটা হয়তো বড় ইতি টানতে পারে। বহু লোকে ভালো ভালো লেখা পাঠায়। ওই একটা শব্দ আছে না, হাউস, এই হাউস থেকে বুঝলেন কাঁচি চালানো হয়। এটা আমরা সবাই জানি, দিনের আলোর মতো পরিষ্কার। আমি লিখলাম 10 লাইন, মানে সেই সাংবাদিক কষ্ট করে সংবাদ জোগাড় করে ভালো খবর দিল, হাউস বলে ছাপা যাবে না কিংবা প্রদর্শন করা যাবে না। আবার প্রদর্শন যাও বা হলো, যেখানে যেখানে হাউস মনে করলো এগুলোতে আমরা সরকারি কোপ পড়বো না, আমাদের অ্যাড গুলো আসবে, সেগুলো বজায় রেখে যেটুকু অংশ দেখানো সেটুকু দেখালো। অর্থাৎ নীতিহীনতা সমগ্র সমাজকে আস্তে 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 গ্রাস করছে। এই বক্তব্যের উঁচু সাথে থেকে নিচু। আমরা একদম একমত যে সামগ্রিকভাবে সমাজে সর্বস্তরে নীতিহীনতা গ্রাস করেছে, কিন্তু সমাজটাকে নিয়ন্ত্রণ করে যেহেতু রাজনীতি, সেহেতু বোধহয় রাজনীতিকদের উপর, রাজনৈতিক দলগুলোর উপরে আমাদের শেষ পর্যন্ত আস্থা রাখতে হবে। আমি আবারও চলে যাব অরূপ বাবুর কাছে। অরূপ বাবু, যে প্রসঙ্গটা ধরে শেষ করলেন কংগ্রেস নেতা জয়ন্ত বাবু, আমি সেই প্রসঙ্গ ধরেই আপনার কাছে আসব। যেটা বলা হচ্ছে যে একটা সময় ছিল আদর্শ বা নীতিকে বাহবা দেওয়ার একটা পরিসর ছিল, আমরা বলতাম যে না এই মানুষটা সৎ। এখন কি ক্রমশ সমাজ মানসিকতায় সেটা হারিয়ে যাচ্ছে যে একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ, তাকে নেহাত বোকা বলে তাকে এক ধরনের করুণা করা, তাকে উপেক্ষা করা, এইটাও কি সমাজ মানসিকতার মধ্যে ক্রমশ গ্রাস করছে? এবং তার ফলেই কি সততা বা আদর্শকে অনুসরণ করতে মানুষের ক্রমশ এই অনীহা, যে সৎ হতে হলে বোকা অভিধা পেতে হবে, এবং অনেক কারোর কাছে অন্তত বাহবাটুকু যে সততার জন্য যে কে কেন করবে না, এবং সেই চিটিংটা থেকে তাকে বিরত করা যাবে যদি আপনার রাইট এবং পানিশমেন্ট এবং রিওয়ার্ড শিডিউল তৈরি হয়। দুষ্ট কাজের শাস্তি হবে, ভালো কাজের পুরস্কার হবে। এই যে রিওয়ার্ড পানিশমেন্ট শিডিউল যেটা সমাজ গঠন করে, এটা কিন্তু ক্রমশ আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। আপনার খারাপ কাজের কোনো পানিশমেন্ট নেই, আপনি চুরি করুন, ডাকাতি করুন, কেউ আপনাকে কিছু বলবে না। এমনকি একটা লোক চুরি করছে,
ধরা পড়ে যাচ্ছে, কিন্তু রাজনীতি করছে, ওরে বাবা, সবাই তাকে মানে তবুও নমস্কার দিয়ে বেড়ায়। কিন্তু একটা মানে যদি সে রাজনীতির বাইরে থাকে, তাকে কিন্তু দুঃখজনক অবস্থার মধ্যে পড়তে হয়। এটা কিন্তু সত্যি ঘটনা। বা এমনই সমাজ আজকে যেভাবে চলছে, এই চুরিটাকে খুব একটা অপরাধ বলে মনে করে না। একটা সময় ছিল, এটা সত্যি, আমারও মানে জীবনে দেখেছি, এরকম কালো দাগ করলে মানুষটার প্রতি লোকের একটা অদ্ভুত ধারণা হতো। এখন আর একদম। সেটা নেই। এখন যার হাতে অস্ত্র আছে, মানে যার হাতে ক্ষমতা আছে, আমি দেখেছি, আমার মানে মনে ছোট্ট একটা, সবাই উদাহরণ দিচ্ছেন, আমি উদাহরণটা একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করছি। একবার একটা দোকানে আমি খাবানোর জিনিস কিনছিলাম, হঠাৎ একজন আমাকে সরিয়ে দিয়ে, সরে যান। দেখি একজন খুব সাদা জামা প্যান্ট স্করপিও গাড়ি থেকে মোটা চেন করে আসলেন। সবাই তাকে হ্যাঁ দাদা ভালো আছে, দাদা ভালো আছেন, সামান্য কিছু দিলেন। তার জন্য পুরো ব্যাপারটাই আমাকে একজন বললেন, দেখুন সমস্যা কোথায়, আপনার মতন শিক্ষিত মানুষ দাঁড়িয়ে আছে, ঠেলে দিয়ে একজন, এ লোকটা জানেন, এ লোকটা ক্লাস 5ও পাস করেনি, কিন্তু তার শিক্ষা দীক্ষার কোনো তো প্রয়োজন নেই। যে লোকাল কাউন্সিলর বা লোকাল নেতা, তার গলায় সোনার চেন আছে, স্করপিও গাড়ি আছে, এই যে তার যে অ্যাচিভমেন্ট ইন্ডিকেটর, আমার কোন অ্যাচিভমেন্ট ইন্ডিকেটর নেই, কারণ আমার মাথায় কি বুদ্ধি আছে, কি শক্তি আছে, কি বিদ্যা অর্জন করেছে, তার কোনো মূল্য নেই। মূল্যটা হচ্ছে কি, তার ওই যে আধিপত্য, ক্ষমতা। সুতরাং সমাজে যে ভ্যালু জাজমেন্ট, সেটা পুরো পাল্টে গেছে। যার পয়সা আছে, যার গাড়ি আছে, বাড়ি আছে, সমাজে সেগুলো ইন্ডিকেটর হিসেবে মনে করছে। তার ফলে সমাজে যারা এগুলো করতে পারে, অনেক সময় এগুলো করতে গেলে যে ধরনের বৃত্ত অবলম্বন করতে হয়, সেটা অনেকেই জানে কি করে হয়, কিন্তু তবুও মানুষ মনে করেন যেভাবেই হোক, সে তো অর্জন করেছে, আর এইসব তারপরে তার মূল্য আলাদা। সুতরাং সমাজের ভ্যালু জাজমেন্ট যখন পাল্টে গেছে, যেটা জয়ন্ত বাবু বলছেন, আমার যেটা মনে হয়েছিল কথা থেকে, পাল্টে গেছে, এবং তারপরে তারাই ক্ষমতায় আসছে, এবং মানুষ তাদের পূজিত করছে। এটা 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 দেখুন অনুপম, এটা আমরা যদি ভাবি যে আমরা ওভারনাইট পাল্টে দেবো, তা কিন্তু কটার জায়গায় আমরা কেউই নেই। কিন্তু আমরা, কেননা এটা সারা বিশ্ব জুড়েই, সারা বিশ্ব জুড়ে আপনার ইন্ডিকেটার্স যেগুলো আছে, অ্যাচিভমেন্ট ইন্ডিকেটার্স, গাড়ি বাড়ি সমাজ, এইসবগুলো যেগুলো আমাদের দেশে আরো যেহেতু সবাই রাস্তায় দেখা যায়, তার ফলে আমরা এগুলো বেশি করে বুঝতে পারি। এইগুলো যে একটা ইন্ডিকেটর তৈরি হয়ে গেছে, এই ইন্ডিকেটরকে পাল্টানো বোধ হয় রাতারাতি যাবে না। আমরা যদি করতে পারতাম, হ্যাঁ এই লোকটা এইসব করেছে বিকজ অফ আনফেয়ার মিনস, আমাদের আইন প্রচুর আছে, কিন্তু আপনি তো দেখছেন কোথাও কোনো আইন, আমরা সারদা নারদায় দেখলাম যে ছবি, হ্যাঁ, কে কি পয়সা নিচ্ছে সেগুলো দেখা গেল, কিন্তু তার সত্ত্বেও তোরের মায়ের বড় গলা, সে বিরাট চাচাচ্ছি, কিছু করার নেই। আমরা এইভাবেই দেখতে থাকবো, আমরা দেখতে থাকবো, টেলিভিশনে আলোচনা করব, এখানেই আমাদের শেষ। এর বাইরে আমার মনে হচ্ছে না। আমি সেই দিক থেকে যদি আমাকে বলেন, আমি যথেষ্টই হতাশ। কেননা মানুষ আজকে এই ধরনের কথাও, এই নীতিপূর্ণ কথাও শুনতে বোধহয় বিশেষ রাজি নয়। মানুষেরও মনে হচ্ছে ও যেভাবে করেছে, আমাকে সে পথেই যেতে হবে। মহাজন জেলা গাথা চা এই বাধ্যা, মানে তাদেরকেই মহাজন আমি ভাবছে, ঠিক এই জায়গাতে মহাজন ভাবা হয়। আপনার এই হতাশার সুরটা ধরেই আমি আবার রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপম বাবু, আদর্শতারিত রাজনীতি সত্যি কি কোনো জায়গা নেই? কোনো রাজনীতি কি আদর্শতারিত রাজনীতির লক্ষ্য রেখে এগোতে পারবে না আজকের বাস্তবতায়? আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে একটু ডিফার করছি এই কারণে, যেটা ঠিকই তিনি যেটা বলেছেন, যে প্রিডমিনেটিং ফিচার হচ্ছে এটাই, যে মানুষ সুবিধে পাওয়ার জন্য নানা অনৈতিক কাজকে অনুমোদন দিচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো সেই অনৈতিক কাজগুলোকে স্পন্সর করছে, এবং একটা কর্পোরেট কালচার বিভিন্নভাবে ইনজেক্ট করা হচ্ছে, যেখানে মানুষ আরো বেশি আরো বেশি আরো বেশি চাইছে। কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন্য ভাবনা, অন্য চিন্তা মানুষের জন্য করে মানুষ তার উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কারারুদ্ধ হচ্ছে। তাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইংরেজির বিভাগীয় প্রধান সোমা সেন, তিনি চুরিও করেননি, ডাকাতিও করেননি, কাউকে গালাগালও দেননি, কাউকে মারতেও যাননি। শুধুমাত্র তার কাজের জন্য, অর্থাৎ সাধারণ নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য এবং তাদের হয়ে নিরন্তর কাজ করবার জন্য তিনি এই মুহূর্তে জেলে বন্দী। আপনি সুধা ভরদ্বাজের মতো মহিলা, যিনি আমেরিকাতে অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করবার সমস্ত রকম সুযোগ উপেক্ষা করে
উনি আদিবাসী দলিত মানুষ যারা আইনি সাহায্য পায় না এবং আইনের দ্বারা নির্যাতিত হয়, তাদের পাশে দাঁড়িয়েছেন, দীর্ঘদিন কাজ করেছেন এবং সেই অপরাধেই তাকে আজকে জেলে থাকতে হচ্ছে। গৌতম নওলেখা থেকে শুরু করে আপনাদের আনন্দ তেন্ডুবলে এবং আমরা স্ট্যান স্বামীর কথা জানি রাঁচিতে, যিনি তার গোটা জীবনটা কাটিয়েছেন এই দলিত এবং নিপীড়িত মানুষের নানা ধরনের সাহায্যের জন্য। এবং তাদের উপরে যখন অত্যাচার হয়েছে, তাদের উৎখাতের প্রশ্ন উঠছে, মিথ্যা মামলা ফাঁসানো হচ্ছে, তাদেরকে কম মজুরি দেওয়া হচ্ছে, বিনা মজুরিতে কাটানো হচ্ছে, শ্রম আইন লঙ্ঘন করা হচ্ছে তাদের ক্ষেত্রে, তিনি তার পাশে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে তিনি জেলবন্দী। আপনি যদি ছত্তিশগড়ের দিকে তাকান, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে এই কবির কলা মঞ্চ, যারা বিভিন্ন অঞ্চলগুলোতে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে নাটক করে মানুষকে সচেতনতার কথা বলে, পরিবেশ সম্পর্কে সচেতন করে, জঙ্গল জমি যেটা তাদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে তারকে প্রতিরোধের কথা বলে, সেই নাটক করবার জন্য তাদের 3 জন নাট্য ব্যক্তিত্ব এই মুহূর্তে জেলে। কিন্তু তা সত্ত্বেও তাদের নাটক কিন্তু থেমে নেই। এবং কবি ভারবারা রাও তার জীবনের একটা বড় অংশই জেলে কাটিয়েছেন, এখনো তিনি জেলে, এবং তাকে প্রায় বিনা চিকিৎসায় মেরে দেওয়ার একটা চক্রান্ত চলছে প্রতি মুহূর্তে। তাকে কেন্দ্র করে গোটা দেশ এবং বিদেশেও বহু জায়গায় রিলিজ দ্য পোয়েট বলে একটা আওয়াজ উঠছে এবং মানুষ সংগঠিত হচ্ছে, স্লোগান উঠছে। তাহলে সবাই এইটার সঙ্গে কম্প্রোমাইজ করছে, সবাই একটা ওই জাতীয় লাইফ জীবন। তবু প্রশ্ন থাকবে যে এই বিষয়টা তো তবু প্রান্তিক, যেটা বারবার করে আমরা আলোচনায় আনছি যে এই বিষয়গুলো নিশ্চয়ই আছে, কিন্তু এগুলো ব্যতিক্রম হিসেবে রয়েছে, ব্যতিক্রম হিসেবে। হ্যাঁ, এই সারা পৃথিবীতে কিন্তু ব্যতিক্রমীরাই আগামী দিনের পথ দেখায়। যারা মেইন স্ট্রিম পলিটিক্স করে তারা নয়। আপনারা সক্রেটিস নিয়ে আলোচনা করি, সক্রেটিসের সময় কিন্তু সক্রেটিস তার জায়গায় তার প্রাপ্য মর্যাদা পাননি। আজকে আমরা যাদের কথা বলি, অতীতে যারা এই পথ দেখিয়েছেন, আজকেও আপনি দেখুন আমেরিকাতে গিয়ে যারা ওইখানকার ব্যবস্থা সম্পর্কে, ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন, যারা ওই ব্যবস্থাকে পাল্টাবার কথা বলেন, যারা ওই ব্যবস্থার মধ্যেকার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করেন, অর্থনীতির নিগুড় বিষয়গুলো নিয়ে তারা তুলে নিয়ে আসছেন, যে এই ভোগবাদী পুঁজিবাদী অর্থনীতির বিপরীতে যারা জ্ঞান চর্চা করেন, তারা ওখানে মাইনরিটি, তারা কখনোই মেজরিটি নয়, কিন্তু তারা আছেন টিকে। এবং ভারতবর্ষও কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনি জেএনইউর দিকে তাকান, আপনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, এরকম বহু জায়গাতে কিন্তু ছাত্রছাত্রীরা, যাদবপুর বলুন, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য নামী নয়, অনেক অনামী বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র, অধ্যাপক, গবেষক আছেন যারা কিন্তু অন্য ধরনের চর্চা করেন। তাদেরও সোশ্যাল মিডিয়া, হয়তো অন্য বড় মিডিয়াগুলো তাদের জায়গা দেয় না, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখবেন তাদের একটা চর্চা আছে, এবং সেই চর্চাটা কিন্তু ভারতবর্ষকে আগামী দিনে এই চর্চা থেকেই কিন্তু নতুন ভাবনা উঠে আসবে, নতুন দিক ইঙ্গিত করবে। বারবারই কিন্তু সারা পৃথিবী জুড়ে এটা হয়েছে। এখানে অরূপবাবু আছেন, এখানে অরূপবাবু যে বিষয়টা নিয়ে কাজ করেন সেটা একটু প্রান্তিক, কিন্তু ক্রমশ তার উপরে মানুষের নির্ভরতা বাড়ছে এবং সেটার গ্রহণযোগ্যতা কিন্তু বেড়ে চলেছে, কমছে না। কিন্তু ওনাকে নিশ্চয়ই কোনো বড় জায়গা দেয়াই হবে। সেই বিষয়টা শুনতে পারলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে অরূপবাবুর সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নেটের সমস্যার জন্য তার সাথে সংযোগ স্থাপন করা যাচ্ছে না। আমি জয়ন্তবাবুর কাছে আবারও চলে আসবো। জয়ন্তবাবু, আমি ক্রমশ আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে যাচ্ছি। আপনার কাছে আমি জিজ্ঞাসা করব যে এই নীতিহীন রাজনীতির, এটাকে প্রতিরোধ করা, আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন রাজনীতিক হিসেবে কিভাবে ভাবছেন যে এই নীতিহীন রাজনীতিকে প্রতিরোধ করা কিভাবে সম্ভব? নীতিহীন রাজনীতিকে প্রতিহত করা একমাত্র সম্ভব সমাজ জীবনের প্রত্যেকটা মানুষকে আজকে নিজের অবস্থান সম্পর্কে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমার মনে হয় রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে বিক্রি করে দেওয়া ঠিক না, যদি আমার মনে হয় কৃষক শ্রমিকের যে নিজস্ব অধিকার, সেই অধিকারটাকে প্রতিষ্ঠা করাটা যদি আমার লক্ষ্য হয়, যদি আমার মনে হয় যে দুর্নীতি সমাজ জীবনে রেশন থেকে শুরু করে বিভিন্ন কাটমানি, এটা আমি মানতে পারছি না, মানুষকে সঠিকভাবে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ সমাজ মানুষই পাল্টায়, সমাজ অন্য কিছু পাল্টায় না। রাজনীতিবিদরা সমাজের বাইরে নয়, রাজনীতিবিদরা সমাজের মানুষকে নিয়ে চলে, তাদের নিজেদের মুনাফার জন্য তারা মানুষকে বিভ্রান্ত করে। আমি সব রাজনীতিবিদকে নিশ্চয়ই বলবো না, যারা বিভ্রান্তকারী আমি তাদের দিকেই ইঙ্গিতটা করছি। তারা মানুষকে
বিভ্রান্ত করে। কিন্তু মানুষের বোঝা উচিত যে তুমি যেটা করছো সেটাকেই আমাকে মেনে নিতে হবে, সেটা কোনো ঠিক নয়। অর্থাৎ একটা গান আমার মনে পড়ছে, কাল যিনি গানে আজকে তিনি বামে, কাল যিনি অনন্যতে আজকে তিনি রামে। অর্থাৎ নচিকেতার বিখ্যাত একটি গান। তাই তিনি যে কথাটা বলছেন যে পৃথিবী আবার উঠবে ভোরে, আমি তাতেই বিশ্বাসী যে সমাজ জীবনে যতই নীতিহীনতা আসুক, আবার একদিন হয়তো সমাজে সকলে মিলে ভাববে এই নীতিহীনতা আমাদের সমাজকে এইভাবে আর এগোতে দেবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবার রুখে দাঁড়ানো দরকার। সমাজে ভালো মন্দটা নিজেদের বোঝটা নিজেদেরকেই ভাবতে হবে। কে আমাকে বুঝিয়ে দেবে, আর সেই বোঝানোটাই আমাকে নিয়ে চলতে হবে। এটা না করে অন্ততপক্ষে বাংলার স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে এমন একটা রাজনৈতিক দলকে নিয়ে আসা, প্রয়োজনে তাদেরকে শিক্ষাও দেওয়া যে তোমরা যেটা করবা সেটা আমরা মানছি না, আমরা যেটা ভাবছি তোমাদেরকে সেটাই ভাবতে হবে। যদি এরকম ভাবে সমাজটা কোনোদিন ভাবে, তাহলে রাজনীতিবিদরা আর এটাকে মুনাফা করে বা বিনা পুঁজির ব্যবসা দেখে সেটাকে আর ভাবতে পারবে না। আর সমাজেও একই বাজারে কেউ 30 টাকাতে আলু কিনতে পারবে না বলে চোখে রুমাল দিয়ে চোখটা মুছে বাড়িতে যাচ্ছে, পাশে আরেকজন বলছে আমার ব্যাগে 5 কিলো আলু দিয়ে দাও, এই সমস্ত গুলোও চলবে না। অর্থাৎ সমাজ জীবনে প্রত্যেকের উচিত নিজ নিজ সমাজকে তাকিয়ে দেখে অন্ততপক্ষে নিজের স্বার্থটাকে বিসর্জন দিয়ে সমাজের স্বার্থটাকে দেখা। সেখানে কোনো ধর্মের বেড়াজাল থাকবে না, মন্দিরেও আমাকে খাওয়াবে না, মসজিদেও আমাকে খাওয়াবে না, সমাজই আমাকে চলতে সাহায্য করবে। তাই সমাজের উন্নয়নটাই প্রত্যেকের দেখে নেওয়াটা উচিত, এটাই আমার মনে হয়। একদমই যে কথা আপনি বলছেন, আমরা অবশ্যই প্রত্যাশা করব যে সাধারণ মানুষ সেই রকম ভাবে সচেতনতা দিয়ে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করুক। আমি একেবারে শেষে রাজাগোপাল ধর চক্রবর্তী, অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসব। অধ্যাপক চক্রবর্তী, হতাশা, আমি জানি আপনি বারবার করে বলছেন যে গোটা বিষয়টা আপনি হতাশ, কিন্তু তৎসত্ত্বেও তো এটা মানতে হবে হতাশায় যদি আমরা নিমজ্জিত হই তাহলে আসলে আমরা এগোবার পথ খুঁজে পাবো না। আমাদের তো কোথাও একটা ধরতে হবে, কোথাও আশার আলোটা দেখতে হবে। সেই রকম আশার আলো কি কোথাও দেখা যাচ্ছে না? নীতিযুক্ত করার ব্যাপারে আমি হতাশ। আমি এখনো বলছি এটা কোনোভাবে এই মুহূর্তেই পরিবর্তনের জায়গায় আমরা কেউ নেই। আপনি যদি বলেন সমাজ জীবনে, নিশ্চয়ই সমাজ জীবনে আমরা প্রত্যেকে যদি সৎ থাকার চেষ্টা করি, ভালোভাবে কাজ করে, অসুবিধা করতে আমি তো কোনোদিন আমার ব্যক্তিগত জীবনে চেষ্টা করি, তাতে আমি যথেষ্টই সুখী, মানে হ্যাপি। হ্যাঁ, হ্যাপিনেস ইন্ডিকেটরে আপনি যদি আমার ব্যক্তিগত ভাবে বলেন আমি বলবো সুখী। কিন্তু আপনি যদি বলেন যে সমাজ জীবনে আমি কতটা হ্যাপি, সেটা স্বাভাবিক রাজনৈতিক ব্যাপার নিয়ে আমি একেবারেই খুশি নই। কারণ এই জিনিসটা পাল্টাবে বলে আমার মনে হয় না। পাল্টা যদি তখনই পারে যদি শিক্ষিত মানুষ যারা রাজনীতিতে আসছেন না। রাজনীতি এখন যেটা ঘটে গেছে, অশিক্ষিত মানুষ ভরে গেছে যাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করছেন। আর শিক্ষিত মানুষ যদি রাজনীতির মধ্যে আসেন, এ কথাটা জয়ন্ত বাবু বলছেন, উনি যে দলটা বিলং করেন সেই দলের তো খুব একটা ভালো ইতিহাস নেই যে তারা দেশটাকে সেভাবে তৈরি করেনি। উনি খুব ভালো মানুষ লাগছে, কিন্তু ওনার দলের সবাই যদি এই ধরনের কথা বলতো তাহলে দেশটা পাল্টে যেত। 47 সাল থেকে তো ওরা তো দেশ শাসনটাই যে করে গেছেন, তাই না? কিন্তু পাল্টালো না কেন? যে কথা উনি বলছেন, এটা যদি ওনার দলের কথা হতো তাহলে তো দেশ সত্যি পাল্টে যেত। ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানে আছি আমরা নিজের কথাই বলি, কিন্তু আমরা পাল্টাবার চেষ্টা করি না। উনি একটা ভালো মানুষ, দলে এসেছেন, দলের কাজ করতে চাইছেন। এরকম যদি শিক্ষিত মানুষরা সবাই রাজনীতিতে আসে, একটা কথা আছে যে গভর্নমেন্ট হোয়াট উই ডিজার্ভ, আমরা এমনই গভর্নমেন্ট পাই যেটা আমরা ডিজার্ভ করি। আমাদের মুশকিলটা হচ্ছে যে শিক্ষিত মানুষ যদি আজকে রাজনীতিতে আসেন, তারা যথেষ্ট ভালো ভূমিকা পালন করতে পারেন, তাহলে হয়তো পারে, এবং সেটা হওয়ার সম্ভাবনা দেখছি না। এটাই আছে আমার দুঃখের। একদম একেবারে শেষে আমি রূপম বাবুর কাছে আসবো। আপনার কথা সূত্র ধরেই, অধ্যাপক চক্রবর্তীর কথা সূত্র ধরেই, প্রজা তেমনি রাজা পায়, যেমন সে প্রজা তেমনি তার রাজা হয়। এটাই কি আমাদের নিয়তি? সবচেয়ে শক্তিশালী সেভাবে মানুষকে তারা মোল্ড করার চেষ্টা করে তাদের ওপিনিয়ন। একটা কথা কিন্তু ঠিক যে ভারতবর্ষের যে 70% লোক ভোট দেয়, 70% ভোট পড়ে, তার মধ্যে কিন্তু আমরা যদি যারা হিসেবে কিন্তু 30% আমরা 25% বিহারে সরকার করতে দেখেছি। এই যে আসে তারা বুঝে নিতে, এটা কিন্তু মাইনরিটি সরকার।
মানে কোনোদিনই ভারতবর্ষের 170 বা 100 যারা ভোটার লিস্টে নাম থাকে না 10 থেকে 12, যারা থাকলো তার মধ্যে 70% যদি ভোট দেয়, সেই 70%-এর 50% আসে না, আসে তারও কম। অর্থাৎ যদি আমরা যদি হিসেবটা করি, হ্যাঁ, তাহলে দেখবো 25-30% মানুষের সমর্থন নিয়ে একটা সরকার তৈরি হচ্ছে, বাকিরা কিন্তু তার বাইরে। এবং এইটা আমরা যদি বলা হয় যে সব মানুষই এরকম চেয়েছিল সরকারটা, এমন সংখ্যাতত্ত্বের সমর্থন কিন্তু এর পেছনে নেই। কারণ একটা মাইনরিটি 25-30% মানুষ যা আমাদের এই প্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা তা তৈরি হয়ে যায়। ফলে যদি গোটা সার্বিক অ্যাডাল্ট পপুলেশন, টোটাল অ্যাডাল্ট পপুলেশনের নিরিখে দেখা হয়, তাহলে কিন্তু দেখবো ইলেকটেড গভর্নমেন্ট যেটা, তারা পেছনে কিন্তু ওই 25-30% মানুষের সমর্থন থাকে। মানুষের অর্থাৎ আমরা সমর্থন থাকে প্রত্যাশা না। করব, আমরা এইরকম প্রত্যাশা করতেই পারি যে ফলে হ্যাঁ, একদম শেষে ফলে যেটা হয়, হ্যাঁ, ফলে যেটাকে আমরা ডিজার্ভ করছি না তেমনই নয়, আমরা যা চাইছি সেটা পাচ্ছি না। একদমই আমরা আজকের আলোচনা শেষ করে ফেলেছি, আমাদের সময় একদম শেষ। আমরা প্রত্যাশা করব নীতিহীনতার এই বিস্তৃত বলয় অতিক্রম করে আমরা কোনো না কোনোভাবে নীতির জায়গায় পৌঁছতে পারবো। যতই হতাশা থাকুক, আপাতভাবে যতই হতাশ মনে হোক, তবুও আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। আমরা আশাবাদী, আমাদের আশা রাখতেই হবে, কারণ আমরা সমাজ বাস্তবতায় অন্তহীন তরঙ্গে বিশ্বাস করি এবং বিশ্বাস করি ইতিবাচকতাই আমাদের সঠিক দিশা দেখাবে এবং ইতিবাচকতার দিকেই আমরা ক্রমশ ধাবিত হব। আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের সমাজ, আমাদের রাজনীতি আবার তার নীতির জায়গায় ফিরে আসবে। মানুষ তার সচেতনতা দিয়ে নীতিহীন রাজনীতিকে আবার সঠিক দিশা দেখাতে পারবে। আমরা অবশ্যই আমাদের সীমিত সামর্থ্য নিয়ে মানুষের চেতনা, মানুষের বোধে নাড়া দেবার এই প্রয়াস জারি রাখবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।